নমস্কার, আমি আকাশ রায় বই পড়বো বলে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আপনারা আমাদের অনেক বলেন যে এই বইটা রিভিউ দরকার, ওই বইটা রিভিউ দরকার, এই বইটা রিভিউ আনলে ভালো হয়। তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদের পছন্দের বই রিভিউ আনার। অবশ্যই বইগুলো আমাদের জোগাড় করতে হয়, পড়তে হয়, বা তারপরে সেখান থেকে কোথাও থেকে নিয়ে আমরা অনেক সময় বন্ধুর কাছে থাকলে সেখান থেকে নিয়ে পড়ে রিভিউ করি। তো আজকে আমি এমন একটা বইয়ের রিভিউ নিয়ে চলে এসেছি। এখানে রিভিউ কথাটা ঠিক সমার্থক নয়, কারণ এইখানে আমি রিভিউ করতে পারবো না এই বইটার রিভিউ করার কথা আমরা যবে থেকে চ্যানেল খুলেছি ফেব্রুয়ারি, তারপর থেকে অনেক রিকোয়েস্ট এসেছে এই বইটা রিভিউ করার জন্য। কিন্তু পার্সোনালি আমার মনে হয় এই বইটা রিভিউ করার যোগ্যতা আমার মধ্যে নেই, এবং আমি হয়তো রিভিউ করতে পারবো না, কারণ এই ভিডিওটা করার সময় আমি এতটাই নার্ভাস। অন্য কোনো বই করার সময় আমি এরকম নার্ভাস কখনোই হইনি, এটা একদম সত্যি কথা। যদি হার্টবিট মাপতে পারতাম তাহলে হয়তো দেখতে পারতাম এখন অনেক বেশি চলছে। আর এই বইটা রিভিউ আমি করতে চাইও না, বইটা নিয়ে আমি আলোচনা করতে চাই। তো এই বইটা এমন একটা বই যেটার নাম হয়তো বাচ্চারাও জানে, এবং না পড়ে থাকলেও সবাই এই বইটা সম্পর্কে জানবে, এটা আমার বিশ্বাস, যারা অন্তত বই সম্পর্কে একটু হলেও খোঁজ রাখে। যদি কথা আসে কোন জার্নের বই, এটা বলি এটা ডিটেকটিভ জার্নের। আমার মনে হয় এই ডিটেকটিভ ক্যারেক্টারের কোনোদিন কোনো রকম ইন্ট্রোডাকশন দরকার হবে না, জাস্ট নামটাই এনাফ বলার জন্য। একদম ঠিক ধরেছেন। যদি আপনারা বুঝতে পারেন যে আমি কোন ডিটেকটিভ নিয়ে আজকে আলোচনা করতে এসেছি, বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্র, আর যার কথা শুনলে আমার মুখে একটা হাসি চলে আসে, আমি জানি না কেন, যার গল্প পড়লে আমার মনে সবসময় আনন্দ হয়, এবং আমি এই আলোচনা করার সময় অনেকটাই খুশি। আজকে আমি আলোচনা করব শার্লক হোমস, শার্লক হোমসকে নিয়ে। এই যে বই শার্লক হোমসের, এইগুলো নিয়ে। তো প্রথমে যদি আমি আলোচনা করি শার্লক হোমস নিয়ে, তাহলে শার্লক হোমসের প্রথমে চরিত্র নিয়ে আলোচনা করব। শার্লক হোমস যারা পড়েছেন তারা অবশ্যই জানেন যে এখানে কোন দুজন চরিত্র মেন চরিত্র, যিনি ন্যারেট করছেন, অর্থাৎ ওয়াটসন, ডক্টর ওয়াটসন, এবং শার্লক হোমস অবশ্যই তিনি নিজে। ডক্টর ওয়াটসন শার্লক হোমসের বন্ধু, এবং বন্ধু পূর্ব পরিচিত কোনো বন্ধু তেমন কিছু নয়। ডক্টর ওয়াটসনের সাথে শার্লকের পরিচয় হয় একটা রুম ভাড়া নেওয়ার জন্য। তিনি আফগান ওয়ার থেকে ফেরত এসেছেন, এবং লন্ডনের মতো শহরে তিনি কিছুদিন হোটেলে থাকার পর বুঝতে পারছেন যে এতটা তিনি খরচ চালাতে পারবেন না। তারপর তিনি একটা রুম খুঁজতে থাকেন। তখন একটা কমন ফ্রেন্ডের মাধ্যমে তিনি শার্লক হোমসের সাথে তার পরিচয় হয়, এবং তারা একই জায়গায় একই রুমে থাকতে শুরু করে, বেকার স্ট্রিট 221B। এটা একটা বিখ্যাত আইকনিক বলতে পারেন অ্যাড্রেস আমাদের মতো সাহিত্যপ্রেমীদের জন্য। বেকার স্ট্রিট 221B লন্ডন, এটা শার্লক হোমসের ঠিকানা। তো তারা দুজন থাকতে শুরু করেন, এবং প্রথম গল্প যেটা আসে দ্য স্টাডি ইন স্কারলেট, তো এটাই হলো বিখ্যাত গল্প, যার পর শার্লক হোমস একদম দুনিয়াব্যাপী পরিচিতি তার ছড়িয়ে পড়ে। এছাড়াও একটি ক্যারেক্টারের কথা না উল্লেখ করলেই নয় শার্লক হোমসের কথা বলতে গিয়ে, সেটা হলো মরিয়াটি। কারণ আমরা যারা পড়েছেন তারা অবশ্যই জানেন মরিয়াটি হলো শার্লক হোমসের প্রধান, যদি কোনো শত্রুর কথা বলা হয় তাহলে মরিয়াটি ছিল শার্লক হোমসের প্রধান শত্রু। এবং যদি আপনারা পড়ে থাকেন, এখানটা আমি হয়তো কিছুটা স্পয়লার দেবো, কিন্তু এই স্পয়লারটা আমার মনে হয় ওপেন টু অল, সবাই জানে এই স্পয়লারটা, তবু আমি বলছি। দ্য ফাইনাল প্রবলেম যে গল্পটা আছে, সেখানে মরিয়াটির হাতে শার্লক হোমসের মৃত্যু দেখানো হয়, আপনারা জানেন। কিন্তু ড্রামাটিক্যালি আমাদের মতো তখন যেসব ফ্যানরা ছিলেন তারা এটা মেনে নিতে পারেননি, তাদের প্রিয় ক্যারেক্টার শার্লক হোমসের মৃত্যু। তারা বারবার কোনানকে এই নিয়ে বিরক্ত করতে থাকেন, কোনানের কাছে অনুরোধ করতে থাকেন শার্লক হোমসকে ফিরিয়ে আনার জন্য, এবং দ্য অ্যাডভেঞ্চার ইন দ্য এমটি হাউসে আবার শার্লক হোমসকে রিঅ্যাপিয়ারেন্স করানো। এবার আসা যাক লেখকের কথায়, স্যার আর্থার কোনান ডয়েল। তিনি একজন ডক্টর ছিলেন, এবং নিজের রোজগার বাড়ানোর তাগিদেই তিনি লেখালেখি শুরু করেন, এবং সৃষ্টি করে ফেলেন বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা ক্যারেক্টার শার্লক হোমস। শার্লক হোমসের খ্যাতি বিশ্বজোড়া, এবং আর স্টাডি ইন স্কারলেটের পরেই শার্লক হোমসের এই গল্পটা বেরোনোর পরই তিনি একদম বিশ্বজোড়া খ্যাতি পান। এবং তার একটি উক্তি আমি কোথাও পড়েছিলাম, সেটা বাংলায় করলে এরকম দাঁড়ায়। আর্থার কোনান ডয়েল বলেছিলেন যে আমি যদি কেবলমাত্র শার্লক হোমসের স্রষ্টা হিসেবেই পৃথিবীর বুকে বেঁচে থাকি, তাহলে লেখক হিসেবে আমার জীবন অপরিপূর্ণ বা সার্থক নয়। তো কথাটা কোথাও গিয়ে হয়তো আমার মনে হয় তিনি নিজেকে সার্থক করতে পারেননি, কারণ কোনান ডয়েলের সত্যি কথা বলতে কি শার্লক হোমস বাদে আমি 2-4টে গল্পই পড়েছি, একদমই কম, তা আবার বাংলা অনুবাদ কোথাও থেকে জোগাড় করে। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, জোগাড় করা মানে আমরা যেটা বুঝি সেটাই জোগাড় করেছি, কিন্তু অবশ্যই সেটা পিডিএফ ফরম্যাটে আমি জোগাড় করেছি, সেটাই পড়েছি পিডিএফ ফরম্যাটে। তো এর বেশি আমি কিছু কোনান ডয়েলের পড়িনি। তো আপনারা যদি কোনান ডয়েলের শার্লক হোমস বাদে কোনান ডয়েলের লেখা অন্য কিছু পড়ে থাকেন, সেটা কি এবং কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে আমাদের লিখে জানাতে পারেন। তো ওনার দিক থেকে ওনার হয়তো মনে হতে পারে যেহেতু শার্লক হোমসের জন্যই তিনি এত পরিচিতি পেয়েছেন, তার জন্য তিনি হয়তো লেখক হিসেবে সার্থক নন, কিন্তু যিনি একজন বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা ক্যারেক্টার সৃষ্টি করে গেছেন, আজকে প্রায় 150 বছর পরেও মানুষের মুখে মুখে শার্লক হোমসের নামই ঘোরে, এবং গোয়েন্দা বলতে মানুষ শার্লক হোমসকে বোঝায়।
তো আমার মনে হয় তার লেখনের মধ্যে এমন কিছু ছিল, অবশ্যই তিনি অত্যন্ত ভালো একজন লেখক ছিলেন বলেই এতদূর তার লেখা পৌঁছেছে। এবং শার্লক হোমসের কথা তো ছেড়েই দিলাম, এখানে আমি একটা ছোট্ট কথা বলতে চাই। কিছুদিন আগে প্রাইমে আমি একটা সিরিজ দেখছিলাম, তো দিদির জিনিসটা আমাকে খেয়াল করে, ওখানে হিন্দিটা এরকম ছিল, ডিটেকটিভ बनने की कोशिश मत करो। ইংলিশে যে সাবটাইটেলটা দেওয়া ছিল সেটা লিখেছিল ডোন্ট বি শার্লক। তো এখানে ডিটেকটিভ শব্দটাকে পুরো তুলেই দিয়েছে এবং শার্লক শব্দটা এখানে চলে এসেছে। তো অবশ্যই ডিটেকটিভের সমার্থক শব্দ শার্লক, এটা তো হয়েই গেছে। তো তিনি যদি খারাপই লিখতেন বা তার যদি লেখনী খারাপ হতো তাহলে এটা কখনোই হতো না। শার্লক হোমস যেখানে ছিল সেখানে আছে এবং সেখানেই থাকবে। তো শার্লক হোমসের স্টোরিগুলো নিয়ে যদি বলি, 56টা টোটাল স্টোরি আছে। এছাড়াও আছে 4টে উপন্যাস, আ স্টাডি ইন স্কারলেট, দ্য সাইন অফ ফোর, দ্য হাউন্ড অফ ব্যাস্কারভিলস, দ্য ভ্যালি ইন ফেয়ার। তো এই 4টে উপন্যাস পাওয়া যায়। এছাড়াও আছে 56টা গল্প, আগেও বলেছি। আমার ফেভারিটের যদি কথা বলেন, এখানে দ্য হাউন্ড অফ দ্য ব্যাস্কারভিলস সবচেয়ে পছন্দের। তো এই গল্পটা, এই উপন্যাসটা এমন একটা উপন্যাস যেটা সত্যি পড়তে অসাধারণ লাগবে। তো আমার পড়ানেও আমি কিছু কথা এরপরে বলবো, অবশ্যই আমারও মনে হচ্ছে এখন আবার করে পড়া দরকার, সেই কারণটা আমি একটু পরে আসছি। তার আগে আমি চলে আসি অন্য কথায়, শার্লকের ক্যারেক্টার নিয়ে একটু আলোচনা করা হোক। তো শার্লকের ক্যারেক্টার নিয়ে আলোচনা করলেই প্রথমে শার্লকের যে দৈহিক গঠনটা দেওয়া আছে সেটা লম্বা, ফর্সা, টিকালো নাক, শার্লকের চোখেই মানে সবকিছু খুঁজছে এরকম একটা ভাব, এবং শার্লক সামনের জনকে দেখেই অনেক কিছু বলে ফেলতে পারতো। মানে এটা তুখর অবজারভেশনের পরেই সম্ভব হতো, মানে অবজার্ভ করে তিনি সবকিছু বলতেন। এবং অনেক সময় আমাদের হয়তো পড়তে গিয়ে মনে হবে যে এটা করা কি করে সম্ভব, তারপরেই শার্লক একে একে বুঝিয়ে দিত যে তিনি এটা কি করে করলেন। এবং বেশিরভাগ ক্ষেত্রে এটি তিনি করতেন ওয়াটসনের সাথে। ওয়াটসন তার সহকর্মী বলতে পারেন এবং বন্ধুও বলতে পারেন। এই ওয়াটসনকে তিনি দেখে অনেক সময় অনেক কিছু বলতেন, তারপরে ওয়াটসন ভাবতো শার্লক তুমি এটা কি করে করলে, তখন শার্লক বলতো অবজারভেশন। তো ওয়াটসনকে তিনি বোঝাতেন যে কি করে এক একটা তিনি মিসিং লিঙ্ক খুঁজে পেতেন সবকিছুর মধ্যে এবং তারপরে এটা করতেন। তো ওয়াটসন অনেক সময় বলতো যে এগুলো তো সহজ, আমিও করতে পারবো, কিন্তু শার্লক তখন ওয়াটসনকে এটাও বুঝিয়ে দিত যে না, তুমি পারবা না, কারণ তোমার মধ্যে সেই অবজারভেশনটা এখনো আসেনি বা তুমি সেই অবজারভেশনটা করো না। তো এই নিয়েও অনেক গল্প আছে, এই নিয়েও অনেক কথা আছে, সরি ভুল বললাম। তো এই নিয়েও অনেক কথা আছে এবং তারপরে তিনি বুঝতে পারতেন। এবং শার্লকের একটা ব্যাপার ছিল, শার্লক যখন কোনো কিছু শুনতো সেটাকে একদম গভীরভাবে শুনতো এবং পর্যবেক্ষণা করতো। তো সেইভাবেই তিনি তার কেসগুলো সলভ করতেন। এবং আমি হয়তো আগে একটা কথা বলতে ভুলে গেছি এখানে, যেখানে আরেকজনের কথা বলাও এখানে দরকার, সেটা হলো লেস্ট্রেডের কথা যদি বলতে ভুলে যেতাম, এটা মানে ক্ষমার অযোগ্য জিনিস হতো। কারণ লেস্ট্রেড ছিল স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ এবং শার্লক হোমস যেসব কেসগুলো সলভ করতো বেশিরভাগ কেসে লেস্ট্রেডও অনেক সময় শার্লক হোমসকে সাহায্য করতো। এবং অনেক কেস এরকমও ছিল যেগুলো লেস্ট্রেড সমাধান করতে পারতো না বলেই লেস্ট্রেড শার্লকের কাছে আসতো এবং শার্লক সেগুলো সমাধান করে দিত। কিন্তু কখনোই শার্লক তার কৃতিত্ব বা প্রশংসা নিত না, সেগুলো স্কটল্যান্ডিয়ান পুলিশই নিত এবং শার্লক পেছনেই থাকতো, শার্লক নিজের মতো কাজ করে যেত। শার্লকের অভ্যাসের কথা বলতে গেলে শার্লক তুখর ভায়োলিন বাজাতো, এখানে যে কোনান এভাবেই তুলে ধরেছেন। এবং তিনি মাঝখানে কোকেন এবং মাদক নিতেন, কিন্তু শেষের দিকে তার এই নেশাটা একদম ছুটে গিয়েছিল, শেষের দিকে এই নেশাটা তার মধ্যে দেখা যায় না। এবং শার্লক ছিল একটা মানে তিনি প্রেম পছন্দ করতেন না, কিন্তু আইরিন অ্যাডলার যিনি ছিলেন, এইখানে একটা ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটাকে আমরা প্রথম দেখতে পারি দ্য স্ক্যান্ডেল ইন বোহেমিয়া গল্পে। তো সেখানে আইরিন অ্যাডলার ছিলেন, তাকে দেখানো হয়েছে একদম বিশ্ব সুন্দরী, যাকে দেখলেই একদম মোহিত হয়ে যাওয়ার মতো চেহারা তার। তো তার প্রতি শার্লকের কিছু একটা সফট কর্নার ছিল, কিন্তু লাভ টাইপের জিনিসটা না। তো শার্লকের ক্যারেক্টার ছিল কিছুটা এরকম। এছাড়াও শার্লকের যদি ছদ্মবেশের কথা বলি, তাহলে শার্লক খুব ভালো ছদ্মবেশ ধরতে পারতো। নানা গল্পে নানা সময় আমরা দেখি শার্লক এমন ছদ্মবেশে অনেক সময় ওয়াটসনের সামনে চলে আসতো যে ওয়াটসনও বুঝতে পারতো না এটা শার্লকই ছিল সামনে। তো শার্লকের সম্পর্কে যদি আমি বলতে থাকি তাহলে হয়তো ঘন্টার পর ঘন্টা চলে যাবে, তাই আজকে আর বেশি কিছু বলবো না, এটুকুনি কি বলবো। তবে এরপরে আমি বলতে পারি এই ভিডিওর একটা মেইন টপিক হয়তো, যেটা একটা আমি আগে বলেছিলাম যে কেন আমাকে আরেকবার পড়তে হবে, তার জন্যই আমি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো আমার কাছে এখন বর্তমানে আমি যেটা নিয়ে পড়ছিলাম, তো সেটা হলো শার্লক হোমসের এই বইটা দেখতে পাচ্ছেন। এই বইটা 2টো খণ্ডে প্রকাশিত এবং পুরোটাই একবারেই, দুটোর মধ্যে 56টা গল্প সহ 4টে নোভেল দেয়া আছে। এই বইটা ব্যান্টাম ক্লাসিক থেকে প্রকাশিত হয়, আমি 356 টাকায় পেয়েছিলাম। তো এখানে ডলারের দাম দেওয়া আছে, সেটা অল ওভার ওয়ার্ল্ডের জন্য হয়তো। আমি 356 টাকায় পেয়েছিলাম, এটা কানাডিয়ান ডলার, ইউএস ডলার, দুটো ডলারেই দাম দেওয়া আছে। এছাড়াও আমার কাছে আরেকটা যে বই আছে যেটা থেকে আমি প্রথমে পড়তাম আপনাদের বলেছি, সেটা হলো শুভম পাবলিকেশনের এই বইটা শার্লক হোমস।
তো এটা অনুবাদ করেছেন সনৎ কুমার চট্টোপাধ্যায়। এছাড়াও আমি একটা পিডিএফ জোগাড় করে পড়েছিলাম লালমাটি পাবলিকেশন থেকে একটা বই, সেই বইটাতেও আমি দেখেছি যে জিনিসটা, এবং এই বইটাতেও আমি যে জিনিসটা দেখেছি সেটা হলো অনেক গল্প অনেক সময় প্রচুর জায়গায় ছোট করে ফেলা হয়। আমি একটা এক্সাম্পলও দিচ্ছি একটু পরে সেটা। তো ছোট করে ফেলা হয়, এবং আপনারা যদি ভাবেন যে বাংলা এবং বিশ্ব সাহিত্যের কিছু রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো সানডে সাসপেন্স শুনে আপনারা শার্লক হোমস সম্পর্কে জেনে গেছেন, তাহলে বলবো সেই কথাটা আমিও যেমন এতদিন অনেকদিন পর্যন্ত অন্ধকারে ছিলাম, আপনারাও অন্ধকারে আছেন। কারণ ওটা শুনে কখনোই আপনি শার্লক হোমস সম্পর্কে পুরোটা জেনে যাবেন না, কারণ এখানে গল্পগুলোকে অনেক ছোট করা হয়েছে, অনেক জায়গায় প্রচুর জায়গায় ছোট করা হয়েছে, যেটা দেখে আমার অনেকটা খারাপ লেগেছে। এই বইটা আমি যদি বলি, এক মিনিট, এই বইটা যদি আমি বলি, দ্য অ্যাডভেঞ্চার অফ দি ড্যান্সিং ম্যানে, যে প্রথমে শার্লক হোমসের সাথে ওয়াটসন যখন কথা বলে যে তাহলে ওয়াটসন তুমি দক্ষিণ আমেরিকান সিকিউরিটিতে লগ্নি করলে না, তো ওয়াটসন তখন বিস্মিত হয়ে জিজ্ঞাসা করে যে তুমি জানলে কি করে, তখন তিনি হাতের টেস্ট স্ট্রিপটা নামিয়ে রেখে বললেন জানতে হয়। তো এইটুকুনি কি বলে দিলেন জানতে হয়, তারপরে আর কিছু বললেন না, তারপর অন্য জায়গায় চলে গেলেন। কিন্তু আমি যখন ইংলিশ বইটা পড়ছিলাম এই বইটা, তখন এখানটা আমি মার্কে রেখেছি একটা, তো এখানটা ওই জায়গাটার পর এমন না যে জানতে হয় বলে ছেড়ে দেওয়া হয়েছে, ওখানে কি করে বুঝলো শার্লক হোমস ব্যাপারটা, এখান থেকে যদি আপনারা দেখতে পারেন, এখান থেকে যে পুরো এখান থেকে এরকম জায়গায় আছে জিনিসটা, এখান থেকে গিয়ে পুরো এপাশে এতখানি অব্দি ওটা বিশ্লেষণ করা আছে যে শার্লক বুঝতে পারে কি করে, তার অবজারভেশন ক্ষমতা, আমি যেটা সম্পর্কে বলছিলাম যে হাতের আঙুলের কিছু ছাপ, ওয়াটসন কার সাথে বিলিয়ার্ড খেলতে গেছিল, তার সাথে আগের 4 সপ্তাহ আগে কি কথা বলেছে সেগুলো সে শার্লককে বলেছিল, তো সেখান থেকে কিছু কিছু লিঙ্ক নিয়ে সেখান থেকে যে বেসিক লিঙ্কগুলো দরকার ছিল সেগুলো ওয়াটসনের চলাফেরার মাধ্যমে তিনি খুঁজে পেয়েছেন। তো সেইভাবেই তিনি একের সাথে 1 যোগ করে 2 করে তো তবেই সেই কথাটা বলেছেন। তো এখানে জাস্ট বলে দিল জানতে হয়, আর অরিজিনাল যে লেখাটা সেখানে পুরোটা বিশ্লেষণ করে দেওয়া আছে। তো পার্থক্য এতখানি কি, শুধু একটা গল্পে না, আরো অনেক গল্পে আছে, এটা আমি আগেও শুনেছিলাম এবং পড়ার পর বুঝতে পারছি। তো আপনাদের বলবো, যদি আপনারা ইংলিশে স্বাচ্ছন্দ্য বোধ করেন বা ইংলিশ বুঝতে কিছুটাও সুবিধা হয় বা বুঝতে পারেন কিছুটাও, তাহলে অবশ্যই ইংলিশ পড়ুন। আর অনেক সময় মনে হতে পারে যে ইংলিশ সাহিত্যের বই, ইংলিশ আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন না, ইংলিশ পড়তে পারেন না, তাহলে বারবার আপনাকে অভিধান নিয়ে বসতে হবে। অভিধান নিয়ে বসাটা তো খুব একটা সুবিধার নয়, কারণ বারবার পড়ছেন, পাতা উল্টাচ্ছেন, আবার অভিধান খুঁজছেন। তো তার জন্য একটা সুবিধার জিনিস আছে, যদি আপনার কাছে কিন্ডেল ভার্সন থেকে কিন্ডেল ভার্সন ইউজ করুন। আমার কাছে কিন্ডেল ভার্সন আছে, আমি আপনাদের এক্ষুনি দেখাচ্ছি। তো যদি এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্ডেল ভার্সন, এই যে জাস্ট এরকম ভাবে পেজ সরানো যায়। তো এখানে আমি যে কোনো জিনিসে যদি টাচ করে নিই, এরকম টাচ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন উইকিপিডিয়া সঙ্গে সঙ্গে এখানটায় খুলে যাচ্ছে। উইকিপিডিয়া খোলার পর এখানটায় ট্রান্সলেশনও করে দিচ্ছে, হিন্দি থেকে ইংলিশ টু হিন্দি করা আছে আমার ট্রান্সলেশনটা, তার জন্য দেখতে পাচ্ছেন ইংলিশ টু হিন্দিও করা আছে। প্লাস এর পাশে যদি দেখতে পারেন এখানটা উইকিপিডিয়াও খোলা আছে সঙ্গে সঙ্গে। যে কোনো শব্দ দিয়ে আপনার ওখানে বারবার ডিকশনারি খুলতে হবে না, এখানে নেট কানেকশন থাকলেই জাস্ট টাচ করবেন, সঙ্গে সঙ্গে আপনাকে মানেটা দেখিয়ে দেবে। আর এই বইটা যদি দেখেন, আমি আপনাদের আগেও বললাম এই বইটার দাম 346 টাকা, কিন্ডেল ভার্সনটা আমি মাত্র 30 টাকায় কিনেছি। এটা দিদি আমাকে প্রথম বলেছিল এই কথাটা, দিদি প্রথমে বলেছিল ইংলিশে শার্লক হোমস। তো দিদি আমাকে বলেছিল কোনানের ভাষা অসাধারণ সুন্দর, এবং আমি পড়ার পরেও বুঝতে পারছি হ্যাঁ সত্যি অসাধারণ সুন্দর ভাষা। অনেক সময় বাংলায় ট্রান্সলেশন করার পর সেই ভাষাটা থাকে না বা সেই ফিলিংসটা থাকে না, যেটা আমি পড়ে বুঝতে পেরেছি যে অতটাও মানে এই অনুবাদটা তো ভালো নাই। আর লালবাটি যে অনুবাদটা হয়েছিল সেটাতেও আমি অনেক জায়গায় অনেক কিছু মিসিং পেয়েছি। তার জন্য আমার মনে হয় যদি কিছুটা হলেও স্বাচ্ছন্দ্য বোধ করেন, ইংলিশে পড়াটাই বেটার। আর যদি আপনার ইংলিশে পড়তে অসুবিধা হয়, তাহলে আমাদের চ্যানেলে একটা ভিডিও আছে ইংলিশ পড়া কি করে শুরু করবেন, এখানে আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, দেখে নিতে পারেন। আর এত কিছুর পরেও শার্লক হোমস বাংলায় পড়ুন, ইংলিশে পড়ুন, ভালো আপনার লাগবে। কিন্তু বেশি স্বাদ আস্বাদন করার জন্য অবশ্যই বলবো আমি ইংলিশে পড়তে, কারণ ইংলিশে অনেক জায়গাকে ছোট করে এখানে বাংলায় করে দেওয়া হয়েছে, যেটা ঠিক নয় বলে আমারই মনে হয়েছে। তো শার্লক হোমসকে নিয়ে আলোচনা করতে থাকলে সারা রাত গড়িয়ে যাবে। আপনাদের অনেকে বলেছিলেন আলোচনা করতে, তাই আমি এই ভিডিওটা করেছি, কিন্তু রিভিউ করার যোগ্যতা আমার নেই বলে আমার এখনো মনে হয়। পরেও যদি ইংলিশ পড়তে অসুবিধা হয়, তো অ্যাটলিস্ট আমি বলবো পড়ুন, সামথিং ইজ বেটার দ্যান নাথিং। না পড়ার থেকে তো পড়া অবশ্যই ভালো, কিন্তু আমি বলবো শুভম পাবলিকেশন এটাকে অ্যাভয়েড করুন, কারণ এটা অনুবাদ তো খুবই খারাপ, জায়গায় জায়গায় তো ট্রান্সলেশন করেনি, প্লাস অনুবাদটাও অত্যন্তই খারাপ। এটা বাদে আপনারা যেসব অনুবাদ পাওয়া যায়, যেমন লালবাটির অনুবাদটা অনুবাদের মধ্যে সব থেকে ভালো, তো সেটাও পড়তে পারেন। কিন্তু পড়ে দেখুন, এরকম মিস করার মতো কোনো ক্যারেক্টারই না, এটা বিশেষ শ্রেষ্ঠ গোয়েন্দা
চরিত্র, সে আপনি যার ফ্যানই হন না কেন, আপনার শার্লক হোমস বেস্ট, এটা মানতে কোনো অসুবিধা নেই হয়তো। আর যদি আপনার অসুবিধা হয়ে থাকে কমেন্ট করে জানাতে পারেন আপনার কাছে বিশ্বের শ্রেষ্ঠ গোয়েন্দা চরিত্রকে। যদি ভিডিওটা পছন্দ হয় একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আজকের আলোচনা এটুকুনি কি, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক অনেক বই পড়ুন।